চৈত্রের খরায় বসন্তের হাওয়া। লেখিকা নওশিন আদ্রিতা। পর্ব 1 থেকে 5। 5 বছর পরে নিজের এক রাত্রির স্বামীকে দেখে চমকে উঠল আদ্রিতা। চোখের সামনে ভেসে উঠল সে কালরাত্রির ঘটনা। নিজের অজান্তেই আদ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। কেউ দেখার আগেই তা সযত্নে মুছে নিল আদ্রিতা। এই কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওই জায়গায় চল, দেখ কি অবস্থা করে রেখেছে ডেকোরেশন, সব উল্টা পাল্টা করে দিয়েছে ম্যানেজার, আজ আমাদের চাকরি খেয়েই ছাড়বে। মেহের নিজের মতোই বকবক করতে করতে আদ্রিতার দিকে এগিয়ে এসে আদ্রিতাকে চুপচাপ একটা জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। মেহের নিজেও আদ্রিতার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে যায়। ট্রাউজার পরিহিত অর্ধ উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কাঁধে ধাক্কা দিয়ে চিল্লিয়ে ওঠে, কি রে, কি করছিস? এখন বলিস না যে তুই নীর চৌধুরীকে দেখে ক্রাশ খেয়েছিস? স্বরাষ্ট্র মন্ত্রীর মেয়ের হবু জামাই সে, আর উনি নিজেও অনেক ভয়ঙ্কর নিষ্ঠুর। আদ্রিতা তাচ্ছিল্য হাসল বিড়বিড় করে বলে উঠল, উনার নিষ্ঠুরতার সবচেয়ে বড় প্রমাণ আমি। কি রে, কিছু বললি নাকি? না, কিছু বলিনি, চল, কোথায় ঝামেলা হয়েছে দেখা। এই বিয়েটা ঠিকভাবে হওয়া খুব জরুরি। আদ্রিতা আবারও পিছনে ফিরে তাকালো খোলা জানালার কাছে দাঁড়িয়ে থাকা সুদর্শন নিষ্ঠুর পুরুষের দিকে। চোখের সামনে ভেসে উঠল কিছু আবছা চিত্র, কানে এসে বাজল তিক্ত একটি উক্তি, তো মিস আদ্রিতা, কত কোটি টাকা প্রয়োজন? নিজের দেহ বিক্রির বিনিময়ে কত টাকা চান আপনি? সাথে সাথে চোখ বন্ধ করে নিল আদ্রিতা। আপনার মুখটাও আমার জন্য অভিশাপ নীর রুদ্র চৌধুরী। আপনার চামড়া যতটা উজ্জ্বল, আপনার অন্তর ঠিক ততটাই কুৎসিত। আপনাকে ঘৃণা করি, এতটা ঘৃণা পৃথিবীতে হয়তো কেউ কাউকে কোনোদিন করেনি। আপনি খুনি নীর চৌধুরী, আপনি হত্যাকারী। আমার জীবন শেষ করে দিয়েছেন আপনি। ড্যাশ 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 ড্যাশ। আসুন পরিচয় জেনে নি। আদ্রিতা খান, নাহিদ খান এবং নরিন খানের ছোট সন্তান। 23 বছরের যুবতী। ড্রিমল্যান্ড নামক ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে। মধ্যবিত্ত বাড়ির সন্তান ছিল আদ্রিতা। ভালোবাসার অভাব ছিল না তাদের বাড়িতে। বাবার বড্ড আদরের মেয়ে, খুব ভালোভাবেই দিন কাটছিল তাদের, কিন্তু হঠাৎ এক ঝড় আর সব এলোমেলো করে দিয়েছিল আদ্রিতার জীবন। বাকিটা গল্পে পাবেন। ড্যাশ 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 ড্যাশ। আমি কোন বাহানা শুনতে চাই না ডক্টর। দীর্ঘ 4 বছর ধরে আপনারা একই কথা বলে যাচ্ছেন, আর আমি কোন টালবাহানা শুনতে চাইছি না। যত টাকা প্রয়োজন তত টাকা আমি দিব, কিন্তু আমি তাকে ঠিক চাই ডক্টর। আর নয়তো আপনাদের হসপিটাল সহ আপনাদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলব। অপর পাশে ডাক্তারের কথা না শুনেই কল কেটে দিল নীল 2 হাত দিয়ে চুল খামচে ধরে ফোন পাশের দেয়ালে ছুঁড়ে মারল। তার বিরক্ত লাগছে এই আওয়াজ, এই হইচই, গান বাজনা, সব বিষাক্ত লাগছে। বুকের বামপাশটা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ করেই মানসপথে ভেসে উঠল কান্নারত এক মায়াবী মুখের প্রতিচ্ছবি। ভেজা পাপড়ির সাথে সাথে চোখ মেলে তাকায় নীল। নষ্টা মেয়ে, বাবার রক্তের প্রতিটা বিন্দুর মতো চরিত্র তোর আয়ত্তে। মুখটা পবিত্র আর অন্তর কালিমায় লেপটানো। ভোগ পণ্য হিসেবেই তুই সেরা, ভালোবাসার জন্য না। নীর রুদ্র চৌধুরী, মাফিয়া জগতের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া। তার নিকৃষ্টতার সাক্ষী অন্ধকার দুনিয়ার সবার মুখে রয়েছে। এই সম্পূর্ণ পৃথিবীতে নীর একজনের কাছেই কাবু, আর সে নিজেই এই মুহূর্তে হসপিটালের শুভ্র বিছানায় শায়িত, যার কারণে লাগামহীন এই নীরকে সামলানো বা দমানো কারো পক্ষেই সম্ভব না। ভাই, আপনার ফোন নাকি বন্ধ? মন্ত্রী কখন থেকে কল দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতে না পারায় আমাকে দিয়েছে। আসিফের কথায় চোখ তুলে তাকায় নীল। নীলের রক্তিম চোখ দেখে কিছুটা ভয় পেয়ে যায় আসিফ, কিন্তু নিজেকে সামলে নেয়। এই 5 বছরে এমন দৃষ্টিতে সে পরিচিত হয়ে গেছে। সে জানে তার বছর আগে থেকেই রাগী, কিন্তু এমন দৃষ্টি আসিফকে ভাবতে বাধ্য করে যেন নীর কোন কিছু নিয়ে দোটানায় আছে, কোন অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আসিফের ধ্যান ভাঙে নীলের বজ্রকণ্ঠে, ওই মন্ত্রীর বাচ্চাকে আমি হাতে খুন করব, পাখা বেশি বড় হয়ে গেছে। আমার সাথে নীর চৌধুরীর সাথে টেক্কা নেওয়ার চেষ্টা করে ছাহবালের মন্ত্রী এইটাকে আজ গোডাউনে নিয়ে আসিস তো এর বুকের ভিতরে থাকা কলিজার ওজন আমি আজ মাপে দেখব। আসিফ দীর্ঘশ্বাস ফেলে, তার বুঝতে বাকি নেই নীর নিজের সম্পূর্ণ রাগ আজ মন্ত্রীর উপরে মেটাবে। কারণ মন্ত্রীর দোষ সে দেখছে না, ব্যবসার জন্যই কল দিয়েছে, কিন্তু নীরের বিরোধিতা করে সে অকালেই নিজের জীবন খোয়াতে চায় না। এখনো তার সাধের ময়নাকে বিয়ে করা বাকি। আসিফ, ওই মেয়েটার খোঁজ পেয়েছিস? আসিফ চোখ বড় বড় করে তাকায়।
আপনি আমাকে কোন মেয়ের খোঁজ করতে বলেছেন বলে আমার মনে পড়ছে না ভাই। নীল গ্রিলে হাত ঠেকিয়ে আকাশের দিকে তাকায়, আপনমনেই ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে না চাওয়া কিছু বলি। আমার এক রাতের বউ। আসিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন আপনি তার ছায়াটুকুও দেখতে চান না, সেজন্যই তো পরের দিনই ইউএসএতে চলে গিয়েছিলেন। খোঁজ লাগায় আসিফ তার সুস্থ হওয়ার জন্য হলেও আমার ওই মেয়েটাকে লাগবে। আসিফ কিছু বলতে চাইল কিন্তু গলাতে আসলেও মুখ দিয়ে বের করার সাহস তার হলো না, তাই কোনোরকম মাথা নেড়ে বেরিয়ে গেল। নীর তখন স্থির দাঁড়িয়ে আছে গ্রিলে হাত দিয়ে, চোখের সামনে ভেসে উঠল তেজি ওষুধে পরিপূর্ণ এক জোড়া চোখ যা তাকে শাসাচ্ছে। নীরের ঠোঁটে আনমনেই হাসি ফুটে উঠল, তা আবার কয়েক সেকেন্ড পরেই মিলিয়ে গেল। কেউ দেখল না সে হাসি, কেউ দেখল না আজ দীর্ঘ 12 বছর পরে নীরের ঠোঁটের কোনায় ফুটে ওঠা জীবন্ত হাসিটা। ড্যাশ 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 ড্যাশ। বিশাল কবরস্থানের সামনে গাড়ি থামতেই সেখানে থেকে দ্রুত নেমে রিকশা আলার ভাড়া মিটিয়ে ছুটে গেল ভিতরে। নির্দিষ্ট কবরের সামনে এসে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে কানে হাত দিয়ে এক নাগাড়ে বলতে শুরু করলো, সরি সরি আব্বু, আসলে কাজ সব মিটিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। আর এমন হবে না, পাক্কা প্রমিস। আমি জানি তো তুমি রাগ করনি, কিন্তু তবুও এতগুলো সরি। তোমার জন্য কেক এনেছি, কাল না তোমার জন্মদিন। বুড়ো হয়ে যাচ্ছ মিস্টার হ্যান্ডসাম। নিজের দিকে তাকিয়েছ, কতগুলো চুল পেকে গেল। কথাটা বলেই হাসতে লাগলো আদ্রিতা। কখন যে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো সে বুঝতে পারল না। হাঁটু ভেঙে কবরের সামনে বসে পড়ে আহাজারি করে বলে উঠে, ওহো আব্বু উঠো না, কেক কাটবে না। দেখো তোমার ফেভারিট কেক। উঠো আব্বু, আর কত ঘুমাবা বলো, এবার উঠো। তোমাকে ছাড়া তোমার পরিটা ভালো নেই আব্বু, একবার উঠে দেখো। ওই নিষ্ঠুর লোকগুলো তোমার মেয়েকে খুব কষ্ট দিয়েছে আব্বু, তোমার মেয়েকে কত বাজে কথা শুনিয়েছে, কিন্তু দেখো প্রতিবাদ করার জন্য তুমি এলে না। আমার হয়ে লড়াই করতে তুমি এলে না। এটা কি ঠিক বলো না ও আব্বু? আমি আর পারছি না আব্বু, নিজেকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত। কবে থেকে দুই চোখে ঘুম আসে না আব্বু। তুমি না মাথায় হাত বোলালে আমি কিভাবে ঘুমাবো আব্বু গো, ফিরে আসো আব্বু। তুমি এতটা পাষাণ কিভাবে হলে? কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে আদ্রিতার। এক সময় কবরের উপরেই শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। পাশ থেকে এক মৌলবি টাইপ লোক আদ্রিতাকে দেখে থমকালেন। মেয়ে মানুষের কবরের ভিতরে প্রবেশ করা নিষেধ, কিন্তু এই এতিম মেয়ের বুক ফাটা আহাজারির সামনে উনি চাইলেও কঠোরতা দেখাতে পারেন না। শুধু আল্লাহর কাছে দুই হাতে তুলে বলে ওঠেন, এই মেয়েটার জীবনের সব দুঃখগুলো সুখে পরিণত করে দেও আল্লাহ। এই নিঃস্ব মেয়েটার আশ্রয় তুমি হয়ে যাও আল্লাহ। মৌলবি সেখানে থেকে চলে যাওয়ার কিছু মুহূর্ত পরেই সেখানে এসে দাঁড়ায় বিশাল এক ব্ল্যাক মার্সিডিজ। ধীর পায়ে ঘুমন্ত আদ্রিতার কাছে এগিয়ে আসে এক জোড়া কালো বুট। কালো পোশাকে আবৃত লোকটি হাঁটু গেড়ে ঘুমন্ত আদ্রিতার পাশে বসে পড়ল। ফর্সা হাত ছুঁয়ে দিল আদ্রিতার এলোমেলো চুল, সযত্নে গুজে দিল তা আদ্রিতার কানের পিঠে। গম্ভীর পুরুষালী কণ্ঠ হঠাৎ করে নিস্তব্ধ পরিবেশকে ভারী করতে খুব সহজেই সক্ষম হলো। চোখের পানিটা তোর উপরে মানায় না আদরিনী, যার থাকা দরকার আদরের মাঝে ছোট বিড়াল ছানার মতো সযত্নে। আজ আমার এক ভুলের জন্য তার এইভাবে অসহায় হয়ে থাকতে হচ্ছে। আমার এই ভুল ক্ষমা করিস না আদরিনী, কখনো না। পুরুষালী বাহুডোরে মুহূর্তে আদ্রিতার ছোট বাহু উঠে এল। ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির লাইটে স্পষ্ট হলো আদ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো। মুহূর্তে শক্ত গম্ভীর পুরুষটির বুক কেঁপে উঠল। প্রতিনিয়ত ব্যায়াম করা শক্ত পেশিগুলো যেন অবশতায় জড়ো হলো। তার চোখ বেয়ে মুহূর্তে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা ঘুমন্ত আদ্রিতার অজানা রয়ে গেল। ড্যাশ 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 ড্যাশ। প্লিজ আমাকে ছোবেন না, আমি অমন মেয়ে না কাকা, আমাকে রেহাই দেন, আমাকে নষ্ট করবেন না। আমি এখান থেকে চলে যাব, এই সীমানাতে আর কোনোদিন আসব না। আমাকে ছেড়ে দেন কাকা, আমাকে যেতে দিন। রুমের এক কোনায় জড়সড় হয়ে আকুতির সুরে বলে উঠে অষ্টাদশী, তার এই আকুতি কানে তুলে না বাবার বয়সী লোকটা। নোংরা হাসি দিয়ে এগিয়ে আসে তাকে ধরতে। এইসব ঢঙের কথা আমার সামনে বলে লাভ নেই বুলবুলি। ভদ্র সমাজের মেয়ে, আর যাই হোক রাতের আধারে অসুস্থ বাবাকে রেখে পতিতার দরজায় গিয়ে দাঁড়ায় না, তাই না কেমন করো না, যা চাইবা তাই পাবা সোনা, চুপ থাকো তো দেখি। না। এক চিৎকারে ঘুম থেকে উঠে বসল আদ্রিতা।
জোরে জোরে নিঃশ্বাস নিয়েও যেন নিঃশ্বাসের অভাবে দম আটকে আসছে তার, দুই হাত দিয়ে শক্ত করে চুল খামচে ধরেছে, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। এক সময় চিৎকার করে উঠল, আপনাকে আমি ঘৃণা করি নীর, ঘৃণা করি। শুধুমাত্র আপনার জন্য আজ আমার সব হারিয়ে গেছে, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আপনার জন্য প্রতিটা রাত আমার জন্য কালরাত্রিতে পরিণত হয়েছে। কেন করলেন এমন নীর চৌধুরী, কেন কেন? তখনই দরজা খুলে কফি হাতে প্রবেশ করল এক বলিষ্ঠ যুবক। তাকে দেখেই শান্ত হয়ে গেল আদ্রিতা। চোখ মুছে অভিমানে মুখ ফিরিয়ে নিল সে। পুরুষটি তার এই বাচ্চামো দেখে হাসল, এগিয়ে গেল তার দিকে। কি ব্যাপার আদরিনীর অভিমান বুঝি এখনো ভাঙেনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? মানা করেছি না? কতবার বলেছি আমার থেকে দূরে থাকবেন? তাহলে কেন পিছু নিচ্ছেন? আমাকে রেহাই দেন। যেমনটা এত বছর আমার কথা মনে আসেনি, ভবিষ্যতেও না আসলেই আমি খুশি হব। পুরুষটি কাতর গলায় বলে ওঠে, আর কত অভিমান করে থাকবে? একবারের জন্য কি আমার দিকটা বিবেচনা করা যায় না রে বোন? কথাটা যেন আদ্রিতার কাটা খায় নুনের ছিটার মতো গিয়ে পড়ল। আপনার দিক? আপনার দিক কি দেখব আমি, বলুন আমাকে? আপনি তো দিব্যি ছিলেন, বিদেশের মাটিতে নিজের নাম কামাতে ব্যস্ত ছিলেন। কারোর সাথে একবার যোগাযোগ করার প্রয়োজন আপনি মনে করেননি আদ্রিয়ান খান। তাহলে আজ কেন? সে রাতে কত কি ঘটেছিল তার বিন্দু মাত্র অনুমান আপনার আছে? হা থাকবে কিভাবে? আপনি তো ব্যস্ত ছিলেন নিজেকে গড়তে। তাহলে গড়ুন না, নিজের সাম্রাজ্যে নিয়ে ভালো থাকুন। আমার খোঁজ যেমন সেদিন রাখেননি, আজ কেন ভবিষ্যতেও রাখার প্রয়োজন নেই? আদ্রিয়ান কিছু বলবে তার আগেই রুমে প্রবেশ করে এক নারী অবয়ব। চোখে চশমা ঠিক করতে করতে এগিয়ে আসো সে। তুই আবার এই অপয়াকে এই বাড়িতে কেন তুলে এনেছিস আদ্রিয়ান? এখনই এই বাড়ি থেকে এই আবর্জনাকে বের করে দে, না হলে এই অপবিত্র মেয়ে এই বাড়ির ও সর্বনাশ করে দিবে। মহিলার কথা শুনে আদ্রিতার চোখে পানি আসলো, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মিস নওরিন খানের কথা শুনুন আদ্রিয়ান খান, আপনার মা কিন্তু একটা কোথাও ভুল বলেনি। অবশ্য নষ্টের পেট থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। আদর মুখ সামলে মা হয় তোর। আদ্রিয়ানের এমন কথায় হো হো করে হেসে উঠল আদ্রিতা। মা? মা কাকে বলে সে ব্যাখ্যা জানে তো আপনার শ্রদ্ধেয় মা জননী। একটু সময় পেলে জিজ্ঞেস করবেন তাকে কেমন। কথাটা বলেই আদ্রিতা বেরিয়ে গেল। নওরিন বেগম কিছু বলতে চাইলেও আদ্রিয়ানের রক্তিম চোখের দিকে তাকিয়ে বলতে পারলেন না। রাগে গজরাতে গজরাতে নিজেও বেরিয়ে গেলেন, আর আদ্রিয়ান পরে রইল সেখানেই। আদ্রিয়ান আদ্রিতার বড় ভাই, ব্যবসায়ীর সাথে ডাক্তার। ড্যাশ 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 ড্যাশ। আজ লোকেশনে পৌঁছতে একটু সময় লেগে যায় আদ্রিতার। আদ্রিতা যেতেই যেন সবাই আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। সবাই ঘিরে ধরল তাকে। কি সবাই এইভাবে আমার দিকে এগিয়ে? আসলে ব্যাপার কি সব ঠিক আছে তো? সবাই আমতা আমতা করতে শুরু করলো। মেহের না পেরে নিজেই বলতে শুরু কর। যে ডিজাইনার নির্সারের ড্রেস ডিজাইন করেছে আর তার এই দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে। এখন তার জায়গায় অন্য কেউ যেতে চাইছে না। তার বড় কারণ নির্সারের রাগ, আর দ্বিতীয় কারণ যদি নির্সার কমপ্লেইন করে তাহলে চাকরি হারানোর ভয়। আদ্রিতার ভ্রু কুঁচকে গেল। ডিজাইন তো করাই আছে, শুধু গিয়ে দেখানো, এটা আর এমন কি? দেখ কোন ভুল থাকলে কোন ছেলে যদি নিয়ে যায় সাথে সাথে গুলি খাওয়ার চান্স 99%। আর কোন মেয়ে গেলে তারা নির্সারকে হ্যাবলার মতো দেখতে গিয়ে সব গন্ডগোল করে দিবে। তাই আমরা ভাবছিলাম যে আমি যাব, এটাই তো। সবাই যেন আকাশের চাঁদ পেয়ে গেল একবারেই। সবার ঠোঁটেই হাসি ফুটে উঠল। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। তার ভয় লাগছে না, কিন্তু ওই পুরুষের সামনে যাওয়া তার পক্ষে সম্ভব না। কিন্তু এটা তার জব, তাকে করতেই হবে। সিনিয়র হিসেবে তার দায়িত্ব একটু বেশি। তাই নিজেকে কোনোমতে বুঝিয়ে ড্রেসগুলো নিয়ে এগিয়ে গেল বাঘের খাঁচার দিকে। এত তাড়াতাড়ি আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হবে ভাবেনি। হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগের ঘটনা। কান্নারত অসহায় আদ্রিতার মুখের উপরে নীল পেপারস আর টাকা ছুঁড়ে মেরে পেন এগিয়ে দেয়। সাইন ইট। আর এই যে টাকা, আপনার চাওয়ার 10 গুণ বেশি আছে এখানে। হ্যাভ ইট অ্যান্ড জাস্ট গেট লস। আদ্রিতা তাচ্ছিল্যের হাসে। না দেখেই কাগজে সই করে সুটকেস থেকে শুধু তার প্রয়োজনেই 20 লক্ষ টাকা নিয়ে উঠে পড়ে। নীল তা দেখে তাচ্ছিল্য হেসে বলে উঠে,
আত্মসম্মানেরও একটা মূল্য থাকে মিস খান, যা আপনার নেই, তাই এই ঢং করে লাভ নেই। আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়ানোর দুঃসাহস করবেন না। আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল। আসিফ আবর্জনা বেরিয়ে গেল, আগুন লাগিয়ে দিবে এই বাড়িতে। আদ্রিতা পিছনে ঘুরে তাকায়। তাহলে তো আপনাকেও পুড়িয়ে ফেলা উচিত মিস্টার চৌধুরী। আপনার নিঃশ্বাস অবধি আগুনে ঝলসে ফেলা উচিত, তাই নয় কি? দোয়া করবেন এই জীবনে যেন আপনার মুখোমুখি না হয়। বর্তমানে নীলের সে অগ্নিদৃষ্টি আদ্রিতার এখনো মনে আছে। তার ঠোঁটের কোনায় ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। আমার নিয়তি এতই খারাপ যে এই আপনি নামক নিকৃষ্ট মানুষের সামনে আমি কোনোদিনও আসতে চেয়েছিলাম না। সে আপনার দরজার সামনে আজ আবারও দাঁড়িয়ে আছি আমি। শুধু তফাতে একটাই, সেদিন এই দুই চোখে কষ্ট আর ব্যথা থাকলে আজ আছে আপনার জন্য ঘৃণা। আদ্রিতা গভীর এক নিঃশ্বাস নিয়ে দরজায় নক করতেই তা খুলে যায়, আর আদ্রিতার চোখের সামনে যা ভেসে ওঠে না চাইতেও আদ্রিতার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। দরজা খুলতেই আদ্রিতা না চাইতেও চিৎকার করে ওঠে। তার চিৎকারের মুহূর্তেই নীলের উপর থেকে বিরক্ত নিয়ে সরে আসে অর্ধ উলঙ্গ এক রমণী। নিজের পোশাক ঠিক করতে করতে আদ্রিতার দিকে ঘুরে মিথিলা। আদ্রিতার শরীর ঘৃণায় রিরি করে ওঠে। মিথিলা এগিয়ে আসে আদ্রিতার দিকে, ঠোঁটের নষ্ট হয়ে যাওয়া লিপস্টিক হাত দিয়ে মুছতে মুছতে বলে ওঠে, হু আর ইউ? ম্যানার্স বলতে একটা শব্দ আছে, ওইটা কি তোমার ডিকশনারিতে নেই? স্টুপিড। মিথিলার এমন কথায় আদ্রিতার শরীর জ্বলে উঠল রাগে। নিজেকে সংযত করে বলে উঠল, সরি ম্যাম, আমি নক করার উদ্দেশ্যতেই দরজায় করাঘাত করছিলাম, কিন্তু এটা খুলে গেল। এখানে আমার ফ্লট কোথায় ম্যাম? আপনার আর আপনার হবু স্বামীর উচিত ছিল দরজা বন্ধ করে যা খুশি করা। আদ্রিতার থেকে এমন উত্তর আশা করেনি মিথিলা, অপমানে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! কথাটা বলেই থাপ্পড় মারার জন্য হাত উঠানোর আগেই তার হাত আটকে নিল কেউ। আদ্রিতা, মিথিলা দুইজনেই পিছনে তাকিয়ে দেখে স্বয়ং নীল দাঁড়িয়ে আছে। রক্তিম চোখ জোড়া দেখেই মিথিলা কেমন একটু মিহিয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, নীল বেবি, তুমি উঠে গেছ? নীল এখনো দেখেনি মিথিলার সামনে দাঁড়ানো আদ্রিতাকে। সম্পূর্ণ রাত না ঘুমিয়ে শেষ রাতের দিকে ঘুমিয়েছিল নীল, যার কারণে মেজাজ ঠিক ততটাই তুঙ্গে উঠে আছে তার। আমার রুম লক ছিল, এটা খুললো কিভাবে? সাহস কে দিয়েছে তোমাকে? নিজের লিমিট ক্রস করো না, নয়তো তোমার বাবা নিজের সব সম্পত্তি হারিয়েও তার মেয়েকে খুঁজে পাবে না। আর মান সম্মান খুয়ানোর ভয় নীল রুদ্র চৌধুরীর নেই, তাই ভুলেও এই কাজ করো না। গেট আউট! নীলের ধমকে মিথিলা চমকে উঠলেও আদ্রিতা বিরক্ত হয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে ব্যস্ত। মিথিলার রাগে ফুসতে ফুসতে আদ্রিতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হনহন করে বেরিয়ে গেল। আদ্রিতা নিজেও বের হয়ে যেতে নিলেই নীল হাত আঁকড়ে ধরে। আদ্রিতা অবাক চোখে তাকায় নীলের দিকে। শেষমেশ আবারও আমার দরজায় পা রাখতে হলোই তোমাকে সুইট হার্ট। আবার কি চাও? স্ত্রীর দাবি নিয়ে এসেছ নাকি? আদ্রিতা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল, তা দেখে উচ্চস্বরে হেসে উঠল নীল। হ্যাচকাটাকে আদ্রিতাকে নিজের বুকে টেনে দরজা আটকে দিল। আদ্রিতা নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এইসব কি ধরনের অসভ্যতাম স্যার? আমার হাত ছাড়ুন। মোচড়ামুচড়ি করে লাভ নেই সুইটহার্ট, তুমি নিজেই আমার খাঁচায় ধরা দিয়েছ, তাই এখন ছুটতে চেয়েও লাভ হবে না। নীর কথাটা বলেই আদ্রিতার ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলেই আদ্রিতা চিৎকার করে ওঠে, আর ইউ ম্যাড! হঠাৎ ধমকে আটকে উঠে আদ্রিতা। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে বাকি থাকে না সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলতেই দেখতে পায় নীল ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে, বুকের উপরে হাত ভাঁজ করে। নীলের পরনে শুধু একটা ঢিলা ট্রাউজার, পিটানো শরীর উন্মুক্ত। আদ্রিতার গলা শুকিয়ে এলো, তবুও নিজেকে সামলে বলে উঠল, আপনার সঙ্গীতের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম ট্রায়ালের জন্য। কোন ফিটিং বা ডিজাইনের সমস্যা হলে তা ঠিক করা হবে। নীল ভ্রু কুচকালো, হয়তো চেষ্টা করছে মুখের আদলের সাথে কাউকে মেলানোর, কিন্তু সে ব্যর্থ। চশমার আড়ালে ঠিকভাবে বোঝা যাচ্ছে না ঘোলাটে মনির চোখ জোড়া। আপনাকে দেখে তো ডিজাইনার না বরং স্টাফ মনে হচ্ছে। জি স্যার, আসলে উনি গুরুতর অসুস্থ, সে কারণে আমি সিনিয়র স্টাফ হওয়ায় আমি এসেছি। ফ্যাশন সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। ফ্যাশন ডিজাইনিং এর উপরে আমি পড়াশোনা করছি, তাই এই নিয়ে আপনাকে বিন্দু মাত্র গাফলতি করব না।
নীরের তীক্ষ্ণ বুদ্ধি বলছে মেয়েটা কিছু লুকাতে চাইছে, কিন্তু কি সন্দেহের কাঁটা তখনও আদ্রিতার উপরেই ঘুরছে। নীর কিছু না বলে রুমের ভিতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে বসে পড়ল। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। আসার সময় বুদ্ধি করে মেহের এর রোদ চশমাটা পরার বুদ্ধিটার প্রশংসা করতেও ভুলল না। আদ্রিতা ভিতরে এগিয়ে এসে ৫-৬টা পাঞ্জাবি এক সমান ভাবে রাখল। কিন্তু সেদিকে নীরের খেয়াল নেই, সে এখনো ব্যস্ত আদ্রিতাকে পরখ করতে। সে ব্যস্ত তাকে কারোর সাথে মেলাতে, হয়তো নিজের এক রাতের বউয়ের সাথে। স্যার কোনটা আগে ট্রাই করবেন? ঘরের মধ্যে সানগ্লাস পরার কারণ কি মিস্টার? কিছু লুকাতে চাইছেন নাকি কিছু বের করতে চাইছেন? আদ্রিতা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, আসলে স্যার আমার চোখে ইনফেকশন হয়েছে, সেজন্য সানগ্লাস পরা। সানগ্লাস খুললেন মিস। আমিও দেখতে চাই ঠিক কি রকম ইনফেকশন। আদ্রিতার এবার রাগ লাগছে। একে তো এই লোকটার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই তার সহ্য হচ্ছে না, তার উপরে এর অযথা জেরা। নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ কাঠ গলায় বলে উঠল, স্যার আপনার প্রয়োজন ড্রেস, আমার চোখ দিয়ে কাজ নেই আপনার, তাই আশা করব এইসব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। নীর বাঁকা হাসল, চোখের দৃষ্টি ধারালো করে হাতের ইশারায় একটা পাঞ্জাবি দেখালো। আদ্রিতা মাথা নিচু করে সেটি নীরের হাই ধরিয়ে দিল। নীর কিছুটা গা ঝাড়ার মতো করে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। পাঞ্জাবি মাথা গুলিয়ে ঢুকিয়ে হাতের ইশারায় আদ্রিতাকে কাছে ডাকল। আদ্রিতা ভেঞ্চি কেটে এগিয়ে এলো। কোন সমস্যা স্যার? নীর কোন ভঙ্গিমা না করে বলে উঠল, বোতামগুলো লাগিয়ে দিন মিস্টার। আদ্রিতার রাগী কণ্ঠে বলে উঠল, আমি আপনার স্ত্রী নই স্যার, এই কাজ আমার না। হঠাৎ করেই নীর আদ্রিতার মুখের কাছে ঝুঁকে আসলো, সাথে সাথে পিছিয়ে গেল আদ্রিতা। স্ত্রী নন বুঝি? আদ্রিতা ভয় পেল, সে জানে কেন। তার মেরুদণ্ড বেয়ে হিম শীতল তরং যেন বয়ে গেল। আদ্রিতা এদিক ওদিক তাকাচ্ছে, কখন ছুটে পালাবে তার অপেক্ষার প্রহর গুনছে সে। এটা পারফেক্ট আছে, এটা রেখে যান। আর ঘাম মুছে ফেলুন মিস স্টাফ, নয়তো বাহিরের কেউ দেখলে ভাববে কি না কি করে ঘাম ঝরিয়ে ফেলেছেন। জানেন ই তো মানুষ কতটা নিকৃষ্ট। পিছনে ঘুরে যেতে যেতে আদ্রিতা তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল, আপনার থেকে কম। আকস্মিক আদ্রিতার হাত মুছড়ে ধরল নীর। আদ্রিতার পিঠ নিজের বুকের সাথে আঁকড়ে ধরে হিসহিসিয়ে বলে উঠল, আমার থেকে নিকৃষ্ট কেউ হতে পারবেও না বেবিডল, কেউ চেষ্টা করলেও পারবে না। তাই আমার সাথে কারো তুলনা করে বোকামি করো না। চশমার আড়ালে নিজের অনুভূতি লুকানোর বৃথা চেষ্টা করে নিজের বাচ্চামোর পরিচয় দিয়ে লাভ নেই। কথাটা বলেই ছেড়ে দিল নীর আদ্রিতা। আদ্রিতা ছাড়া পেয়ে নিজের হাত বুকে বেঁধে দ্রুত পায়ে সেখানে থেকে যেতে নিলেই আবারও থেমে যায় নীরের প্রশ্নে, নাম কি মিস স্টাফ? আমার বিয়েতে কে কে স্টাফ হিসেবে আছে জানা তো প্রয়োজন, বলা যায় না আমার বিয়ের আয়োজন করতে এসে আমাকেই খুন করে ফেললো, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কি ঠিক না? আদ্রিতা স্মিত হাসল, পিছনে না ঘুরেও বলে উঠল, মেহের। আদ্রিতা চলে যেতেই নীল আবারও সোফায় শরীর এলিয়ে দিল, উচ্চ স্বরে হেসে বলে উঠল, আই লাইক ইট, আই লাইক ইট। মাঝে মধ্যে এমন এন্টারটেইনমেন্ট না হলে চলে না, ছ্যাহ মাথার জীবন। কথাটা বলেই উচ্চ স্বরে হেসে উঠল নীল। হাতের পাঞ্জাবিকে দূরে ছুঁড়ে দিয়ে বলে উঠল, সামান্য এক মাছের জন্য এইভাবে আমাকে জাল পাতা লাগবে, ব্যাপারটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই না। আর সব স্বপ্ন পূরণ করা নীরের স্টাইল। আদ্রিতার রুম থেকে বেরিয়ে এসে হাঁফাতে থাকে। চোখের কোণায় স্পষ্ট পানি, কিন্তু কি জন্য সে জানে না। আদ্রিতা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে থেকে স্পষ্ট বাহিরের সম্পূর্ণ দৃশ্য দেখা যাচ্ছে। এই তো একটু দূরেই স্টেজ সাজানো হচ্ছে, যেখানে আজ রাতে সঙ্গীত হবে। আদ্রিতার হৃদয় কম্পিত হলো, চোখের সামনে ভেসে উঠল তার সই করা পেপারস। আদ্রিতা যখন সই করার পরে নীরের দিকে কাগজটি ছুঁড়ে মেরেছিল, তখন দেখেছিল কাগজটি আর কিছুর না, বরং ম্যারেজ সার্টিফিকেটের একটা সই। আদ্রিতার অজান্তে করা সেদিনের একটা সই তার পাশে জুড়ে দিয়েছিল নীর নামক পুরুষটির নাম। আদ্রিতার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সেদিন কেন এমনটা করেছিলেন আমি জানি না নীর রুদ্র চৌধুরী, আর জানার রুচিটুকুও আমার মধ্যে অবশিষ্ট ছিল না। কিন্তু বিয়ে তো আপনি সজ্ঞানে করেছিলেন। না বলি কবুল না থাকুক সাক্ষী, কিন্তু সে বিয়ে হয়েছিল, আপনি তো সে বিয়েটাকেও মর্যাদা দিলেন না। আপনি আর কতটা নিকৃষ্ট হতে পারেন আমার জানা নেই। আদ্রিতা চলে যেতেই আড়াল থেকে বেরিয়ে আসে কেউ, ঠোঁটে তার কুটিল হাসি।
পান খাওয়া দাঁতের সে বিচ্ছিরি হাসি দিয়ে আড়াল থেকে বেরিয়ে আসে। নিজের অকেজো পায়ের উপরে হাত ঘুরিয়ে বলে ওঠে, তোকে ধ্বংস করার এত সুন্দর এক হাতিয়ার পেয়ে যাব কল্পনাও করিনি নীর। কোথায়? আমি ওই থার্ড ক্লাস মিথিলাকে হাত করতে চেয়েছিলাম, কিন্তু আসল গুটি তো আমার সামনে দাঁড়িয়ে ছিল। আমি টেরও পাইনি। কিন্তু এবার খেলা জমবে নীর, এবার মাফিয়া নীর চৌধুরী টের পাবে দুর্বলতা কাকে বলে। কিন্তু এখন না, আরেকটু মজা বাড়ুক। এখন টান দিলে কলিজায় লাগবে না, আরেকটু গভীরে যাওয়া লাগবে, আরো গভীরে। হা হা হা। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীর এক হাতে ফোন কানে ধরে আরেক হাত দিয়ে কফির কাপ নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিচের সম্পূর্ণ সাজসজ্জার দিকে। হঠাৎ করেই চোখ আটকে গেল ফুল গলায় পেঁচিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার দিকে। এখন চোখে চশমা নেই আদ্রিতার, চুলগুলো পেন্সিল দিয়ে খোপা করে রেখেছে উঁচু করে। নীলের ভ্রু কুঁচকে গেল। সকালেই তো দেখেছিল মেয়েটাকে হিজাব পরা অবস্থাতে, তাহলে হিজাব রেখে চুল কেন খোলা থাকবে তার? নীলের চোখ জোড়া কেমন রক্তিম হতে শুরু করলো, কাপ ধরে থাকা হাতের পেশিগুলো ফুলে ফুলে উঠে আছে। ওইদিকে ফোনের অপর পাশের ব্যক্তি অনবরত হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু সেদিকে কোন খেয়াল নেই নীলের। তার দৃষ্টি এখনো আদ্রিতার উপরেই আবদ্ধ। কিন্তু কেন সে জানে না তার এই রাগের কারণ, ও সে জানে না। এমন না যে সে খুব ধর্মপরায়ণ মানুষ, কিন্তু তবুও কেন যেন আজ সেটাও তার মনে আসলো না। তার আশেপাশে ঘোরা ওয়েস্টার্ন ড্রেস পরিহিত নারীদের দেখলেও তার রাগ উঠে না, তাহলে শালীন পোশাকেও চুল খোলা অবস্থায় আদ্রিতাকে সহ্য হচ্ছে না কেন তার? এই প্রশ্নটাই যেন নীলের রাগ আরো বাড়িয়ে দিল। আকস্মিক আদ্রিতা উপরের দিকে তাকালো, সাথে সাথেই দূর ব্যালকনিতে দাঁড়ানো নীলের সাথে দৃষ্টি মিলতেই ভ্রু কুঁচকে ফেলল। আপনমনেই বিড়বিড় করে বলে উঠল, এই লোক নাকি বিলিনিয়ার কোটিপতি, তাহলে এত টাকা করে কি? সামান্য নিজের জন্য একটা শার্ট বা টি শার্ট কিনতে পারে না, সারাদিন এমন অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। মানছি বডি তার জোস, তাই বলে ওটাও না। হৃতিক রোশনের ভাব নিতে আইসে পোলাই ছেলে, যে না চেহারা নাম আবার পেয়ারা হাহ। আদ্রিতা ভেঞ্চি কেটে নিজের কাজে মন দিল। এদিকে নীর স্পষ্ট দেখতে পেল সে মুখ বাঁকানোর ভঙ্গি। নীর চোখ বড় বড় করে তাকালো সেদিকে। কি আজব, নীর চৌধুরীকে নাকি সামান্য একটা পিচ্চি মেয়ে ভেঞ্চি কেটে দিল, আর নীর চৌধুরী শান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করে নিল। ভাবা যায়। ভাই! আসিফের ডাকে খোর কাটে নীর। আদ্রিতার থেকে চোখ সরিয়ে তাকায় আসিফের দিকে। বল। আশফি ঘামছে, ভয়ে তার হাত কাঁপছে, বুকের ধুকপুকানি বেড়ে চলেছে সময়ের সাথে সাথে। 5 ফুট 9.5 ইঞ্চির চওড়া দেহের অধিকারী আসিফ, যার রাগ দেখে গ্যাংস্টার, পুলিশ, মাস্তানরাও ভয় পায়। সে কাঁপছে নীরের সামনে। ব্যাপারটা নীরের ভালো লাগে, কেন ভালো লাগে সে জানে না, কিন্তু আসিফের এই অতিরিক্ত মাত্রায় শ্রদ্ধা আর ভালোবাসা তার ভালো লাগে। অনেক কষ্টে আসিফ উচ্চারণ করতে সক্ষম হয়, স্যার, আমি মেয়েটার খোঁজ পাইনি। আমাকে মাফ করে দিবেন ভাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও নাহিদ খানের মেয়ের কোন হদিশ নেই, এমনকি কোথাও তার একটা ছবি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ডিটেইলস কিছু নেই। যেন কেউ আড়াল থেকেই নাহিদ খানের মেয়েকে প্রোটেক্ট করছে, একটা অদৃশ্য বলয় তাকে ঘিরে রেখেছে। আর নয়তো কি আসিফ, কমপ্লিট কর। সেদিন যখন আপনার কথা মতো বাগান বাড়িতে আগুন লাগানো হয়েছিল, তার কিছুক্ষণ পরেই নাকি মেয়েটাকে ওইখানে দেখা গিয়েছিল, আর তার পরের দিন থেকেই মেয়েটার কোন খোঁজ কারো কাছে নেই। হয়তো সেদিন সে ওইখানেই। কথা শেষ করার আগেই নির্রক্ত বর্ণ চোখে তাকালো আসিফের দিকে। আসিফের কলার ধরে গ্লিলের সাথে আটকে রাগে হিসহিসিয়ে বলে উঠল, আমি তাকে জীবিত চাই আসিফ। তাকে বাঁচতে হবে, আমার অপমান ঘৃণা সহ্য করতে হলেও তাকে বাঁচতে হবে। তার বাপের করা প্রতিটা কাজের হিসেব দিতে তাকে বাঁচতে হবে। তার নিজের গায়ে কালির ছিটা লাগানোর দোষের শাস্তি ভোগ করতে হলেও তাকে বাঁচতে হবে, বুঝতে পেরেছিস তুই? শেষের কথাটা উচ্চস্বরে বলে উঠার কারণে নিচের অনেক মানুষই আঁতকে উঠে উপরের দিকে তাকায়। আদ্রিতার চোখও বড় বড় হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেই, মনে মনে বলে ওঠে, এরা নিজেদের মাঝেও লড়াই করে, আজাইরা সব মাফিয়া। হা। ড্যাশ 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 ড্যাশ। সন্ধ্যার পরে একে একে আমন্ত্রিত সকল গেস্ট এসে হাজির হতে শুরু করেছে। গেস্টদের লিস্টে সব বড় বড় মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, আর্মি, উচ্চ পদস্থ কর্মকর্তা, বিজনেসম্যানরাই আমন্ত্রিত। বড় বড় মাফিয়া লিডার, গ্যাংস্টার কেউ বাদ যায়নি।
যাবেও বা কেন স্বরাষ্ট্র মন্ত্রীর মেয়ে এবং মাফিয়া কিংয়ের বিয়ের অনুষ্ঠান? একমাত্র মেয়ের বিয়ে নিয়ে হাজারো শখ মিথিলের বাবার। আদ্রিতা সবকিছু তদারকি করছে শাড়িতে, একটু বিরক্ত লাগলেও সে বাধ্য, কারণ স্টাফ হলেও সবকিছুর একটা ডেকোরাম থাকে আর তা মেনটেইন করেই চলতে হয়। তাই না চাইতেও হালকা গর্জিয়াস শাড়ি পরেছে, সাথে মেহের জোর করে একটু সাজিয়ে দিয়েছে। এই দেখ ছেলেটা কি সুন্দর, তাই না? মেহেরের কথায় চোখ ছোট ছোট করে তাকায় আদ্রিতা। এই নিয়ে 10টার মতো ছেলে দেখেছে আর প্রতিবার একই ডায়লগ দিয়েছে। অতিষ্ঠ হয়ে বলে উঠে আদ্রিতা। আর কয়জনকে সুন্দর লাগবে তোর বলবি? মেহের ইনোসেন্ট ফেস করে বলে উঠে। এই বড়লোক ছেলেগুলো এত সুন্দর, আমার কি দোষ বল? কপালে তো নাই, কপালে তো আছে সে চান্দু মান্দু, রফিক শফিক। তাই বলে কি একটু সৌন্দর্যের মজা নিব না? লেহ বইন, কিন্তু আমাকে কাজ করতে দে। এখান থেকে একটা কমপ্লেইন দিলে আমাদের কি অবস্থা হবে ভাবে রাখিস। আরে ধুর, ভাবিস না তো, বসো, এমনিতেও তোরে কিছু বলবে না। আদ্রিতা গিফট বক্সগুলো তুলে হাঁটা ধরে পিছনে তাকিয়ে রাগে ফুসফুস করতে বলে উঠে। হো, আমি তার বউ লাগিছে? মেহের কিছু বলতে যাবে তার আগেই শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিবে তার আগেই বলিষ্ঠ এক হাত এসে আঁকড়ে ধরে আদ্রিতার হাত। আদ্রিতা আস্তে আস্তে চোখ খুলেই দেখে। আদ্রিতা নিজেকে সামলে সামনের মানুষটাকে ধন্যবাদ দিতেই কয়েকজন কালো পোশাকধারী লোক এসে তাকে তুলে নিয়ে চলে যায়। আকস্মিক কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রই আদ্রিতা আর মেহের। মেহের নিজের উত্তেজনা সামলাতে না পেরে বলে উঠে। কেসটা হলো কি? তোকে ধরলো ওই লোকটাই বাকে আর তাকে তুলে নিয়ে যাওয়া ওই দুই গার্ডই বাকে? ওইসব ভাবার সময় নেই, আগে চল লোকটাকে বাঁচে। মেহের কাচুমাচু করে বলে উঠল। ওইরকম ভোটকা বডি বিল্ডারের সাথে আমার মতো মাসুম বাচ্চা পারবে নাকি বল? চল ছেলেদের ডাকি। আদ্রিতার রাগী চোখে মেহেরের দিকে তাকিয়ে হেঁটে যেতে যেতে বলে উঠল। যা করার দ্রুত কর। মেহেরের উত্তরের আশা না করেই আদ্রিতা হনহন করে এগিয়ে যায় ওই দুই লোকের দিকে। স্টেজের পেছনের দিকটা বর্তমানে ফাঁকা আর এদিকে অন্ধকার হয়ে আছে। কিন্তু আদ্রিতার সেদিকে খেয়াল নেই, তাকে এখন ওই লোককে বাঁচাতে হবে। আজব কথা, লোকটা গেল কই? হঠাৎ করেই পিছন থেকে এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে উঠল। যমরাজের দরজায়। তুমিও যেতে চাও নাকি সুইট? হাত হালকা টেনে আদ্রিতা ভয় পেল, পিছনে তাকানোর সাহস হলো না তার। কিন্তু সে টের পাচ্ছে তার বুক কাঁপছে, হাত পা অস্থির ভাবে ঘামছে। আদ্রিতা পুরুষালী শরীর থেকে ভেসে আসা স্ট্রং পারফিউমের ঘ্রাণের তীব্রতা নিজের খুব কাছ থেকে টের পাচ্ছে। সে চাইছে এখান থেকে পালাতে, কিন্তু তার পা যেন জমে আছে। হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতেই কেঁপে উঠে আদ্রিতা। শরীর যেন জমে হিম হয়ে গেছে তার। পালাও, সময় আছে, পালাও। বাঘের সাথে খেলতে আসলে পরিণতিতে বাঁচার সম্ভাবনা থাকলেও অ্যানাকোন্ডার শিকার হলে বাঁচার সম্ভাবনা থাকে না। সম্পূর্ণ গিলে গেলে আদ্রিতা কোনোমতে নিজের পা সচল করে দৌড়ে পালিয়ে যায় সেখানে থেকে। আদ্রিতা যেতে যেতে শুনতে পাই, কাল থেকে যদি হিজাব ছাড়া দেখেছি তাহলে চুল কেটে দিব। আদ্রিতার কদম সাথে সাথে থেমে যায়। ঘৃণা আর অসুতে ভরে উঠে চোখ রাগে চিৎকার করে বলে উঠে। যার সম্মান সম্পূর্ণ সমাজের সামনে অনেক আগেই নিলাম করে দিয়েছেন তার আবার হিজাব? হাঁ, হিজাব পর্দা পবিত্রতার প্রতীক, আর আমি এই সমাজের চোখে আমি নষ্টা। যে নিজের বাবার অসুস্থ শরীর ফেলে বড়লোক ছেলের কাছে গিয়েছিল শরীর বিলিয়ে দিতে। তাই এইসব কথা আমাকে বলবেন না। আদ্রিতা আর থামেনি, পিছনে ফিরে দেখেওনি ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা এক কঠোর ছায়াকে, যার মাথায় হঠাৎ করেই প্রশ্নের দল পাকিয়েছে। যে এত বছর পরে পুরাতন সমীকরণ পুনরায় মিলানোর কাজে লেগেছে। আদ্রিতা স্টাফ রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে পড়ে অজরে কান্না করতে করতে চিল্লিয়ে ওঠে। আপনি আপাদমস্তক একটা মিথ্যায় মোড়ানো মানুষ, আপনি নিকৃষ্ট। আমি ভুলতে পারবো না সে দিনগুলো। নীর চৌধুরী আমার সাজানো গুছানো জীবনটাকে হেলোমেলো করে দেওয়ার অপরাধের প্রতিটা হিসাব আমি মনে রেখেছি। নীর চৌধুরী মনে রেখেছি 5 বছর আগের সে রাত। অতীত। পতিতাপল্লী ভদ্র সমাজের মানুষের কাছে দিনের আলোয় যা নিষিদ্ধ হলেও রাতের আধারে এই অন্ধকার দুনিয়ায় আলো খুঁজতে চলে আসে। প্রথমবার এই জায়গায় এসে থামতেই গা গুলিয়ে উঠে অষ্টাদশের এক এক জানার পোশাক দেখে মাথা চক্কর দিয়ে উঠে তার। চোখ দুইটা বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। পরিস্থিতি আজ তাকে কোন দুয়ারে নিয়ে এসেছে ভাবতেই বুকে কামড় দিয়ে উঠে। এই কেমন পরিস্থিতি আল্লাহ!
আমার আব্বু এমনি মারা যাবে আমাকে এই জায়গায় দেখে, যাকে আজীবন ধর্মের পথে রেখেছে আজ তার সে মেয়ে কি না পতিতা পল্লীতে দাঁড়িয়ে আছে। এ কেমন অসহায়ত্ব, এ কেমন তোমার পরীক্ষা আল্লাহ। ওই একটা মানুষ ব্যতীত আমার আর কে আছে তাকে বাঁচাতে আমাকে এত নিচে নামা লাগবে তা কল্পনাও করিনি আমি। আকস্মিক চিৎকারে সবাই তাকায় অষ্টাদশীর দিকে। সবার যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। এই রকম এক জায়গায় কালো বোরখায় আবৃত এক কন্যাকে দেখে অবাক হওয়ারই কথা। অষ্টাদশীর পা উঠছে না। এর ভিতরে যাওয়ার মতো সাহস তার নেই, হওয়ার কোথাও না। তার মাথা কাজ করছে না। নিজের হাতে থাকা কাগজের টুকরায় আরো একবার নজর বুলালো এই আশাতে যদি কোন চমৎকার হয়ে যায়, যদি কোনোভাবে ঠিকানা এখানে অন্য লেখা থাকে, কিন্তু না, ঠিকানা ঠিকই আছে। সে ঠিক ঠিকানাতেই এসেছে। অষ্টাদশী নিজেকে শক্ত করে উঠে দাঁড়ায়। আমাকে পারতেই হবে, তার জন্য জীবন দিতে হলে তাও রাজি। বাকিটা দেখা যাবে। আগে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার চিন্তাতেই গায়ে কাটা দিয়ে উঠল আদ্রিতার। পা যেন আশার হয়ে গেছে তার, চাইলেও সম্ভব হচ্ছে না এক ধাপ দেওয়ার। এক্সকিউজ মি, আপনি মিস আদ্রিতা খান? হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে আঁতকে উঠল আদ্রিতা। এই বুঝি সব শেষ, তার আব্বু বুঝি এবার জেনে যাবে তার মেয়ে কোন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। আদ্রিতা ভয়ে পিছনে ঘুরে দাঁড়াতেই অপরিচিত এক মুখ চোখের সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, জি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কেন? নিজের আব্বুর জীবন বাঁচাতে চাইলে সময় নষ্ট না করে চলুন। আদ্রিতা একবার পিছনে তাকালো, একবার সামনে দণ্ডায়মান পুরুষের দিকে। পোশাক আশাকে ভদ্র বলেই মনে হলো, কিন্তু আদৌ ভদ্রত। কিন্তু আদ্রিতার কাছে আর কোনো অপশন কই। তার অবস্থা এখন সামনে খুব পিছনে খাদ। আদ্রিতা আর কোনো কথা না বলে উঠে বসল গাড়িতে। গন্তব্য তার অজানা। সে জানে না এই এক রাতে তাকে আর কত কিছুর মুখোমুখি হতে হবে। আই মিস ইউ ভাই, এই সময় তোর খুব প্রয়োজন আমার। কিন্তু কই তুই? ফিরে আয় ভাই, তোর মিষ্টি বাচ্চা একা একা এত সব সামলে উঠতে পারছে না। আদ্রিতা চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। নিকাবের নিচে সে পানিগুলো দেখতে পেল না তার পাশে ড্রাইভার সিটে বসে থাকা ব্যক্তি। গন্তব্যেতে পৌঁছাতেই আদ্রিতা মাথা তুলে তাকালো। বিশাল বড় বাগান বাড়ির সামনে গাড়ি থেমেছে। নিশ্চয় কোন বড়লোকের ভিটে এটা। আদ্রিতা তাচ্ছিল্যে করে হাসল। সে তো সামান্য 20 লক্ষ এর জন্য দৌড়াদৌড়ি করছে, ব্যাংক থেকে শুরু করে বড় ব্যবসায়ীদের কাছেও গিয়েছিল। তাদের ব্যাংক ব্যালেন্স কয়েকশো কোটি টাকা, কিন্তু তবুও তারা ফিরিয়ে দিয়েছে আদ্রিতাকে। আদ্রিতা ভিতরে প্রবেশ করতেই দেখল সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন এক যুবক। অন্ধকারে মুখ স্পষ্ট না হলেও দেহের গঠন স্পষ্ট। আকর্ষণীয় এক দৈহিক গঠনের অধিকারী যুবককে বড্ড চেনা চেনা লাগলো আদ্রিতার নিকট, কিন্তু এই মুহূর্তে এই নিয়ে বেশি ভাবল না সে। তো মিস আদ্রিতা, কত কোটি টাকা প্রয়োজন? নিজের দেহ বিক্রির বিনিময়ে কত টাকা চান আপনি? শরীর গুলিয়ে উঠল যুবকের কথা বলার ভঙ্গিতে। নিজেকে সামলে বলে উঠল, আপনি যা ভাবছেন আমি সেটা না। আমি একজন ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছি। কিছু সমস্যার কারণে। কথা সম্পূর্ণ হওয়ার আগেই সোফা থেকে উঠে দাঁড়ায় যুবক। আদ্রিতা কিছুটা ভয় পেয়ে যায়। কেন ভয় পেল সে জানে না, কিন্তু যুবকের এই নিস্তব্ধতা তাকে শিউরে তুলছে। আপনি কোন পরিবার থেকে বিলং করেন তা জানতে নীর রক্তিম চৌধুরীর বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আর যে জিনিসের নীর চৌধুরীর ইন্টারেস্ট আছে তা সে যে কোন দামে হাসিল করে ছাড়ে। কথাটা বলেই এক হাত দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে নিজের বুকে টেনে নিয়ে আসে নীর। আদ্রিতার সর্বাঙ্গে কম্পন ধরে। নিজের শরীরের উপর ঘৃণা হচ্ছে তার, কিন্তু সে অসহায়। আজ তার হাতে কিছু নেই করার জন্য। নীর নিজের আঙুল ছোঁয়ালো আদ্রিতার নিকাবে আবৃত চেহারাতে। অন্ধকারেও চাঁদের আলোতে দুইজনের চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। একজনের চোখে ঘৃণা, কিন্তু অপরজনের চোখ শান্ত, যেখানে স্পষ্ট পরিহাস। আচমকাই আদ্রিতার মুখের উপর থেকে নিকাব সরিয়ে আদ্রিতার অধরের সাথে নিজের অধর মিলিয়ে দিল নীর। একবারের জন্য তাকালো না আদ্রিতার অশ্রুসিক্ত মুখের দিকে, তার দৃষ্টি আটকে আছে আদ্রিতার হালকা বাদামি চোখের দিকে। নীরের স্পর্শ ক্রমশ ভারী হলেও সে স্পর্শে না ছিল আবেগ, না ছিল ভালোবাসা, ছিল শুধু আক্রোশ আর জেদ।
আদ্রিতা স্তব্ধ হয়ে গেল, বরফের মতো আশার হয়ে এল, তার সম্পূর্ণ শরীর নড়ার মতো শক্তিটাও তো রইল না, চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। ঠিক সে সময় লাইট জ্বলে উঠল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য লাইট জ্বলে আবারও বন্ধ হয়ে গেল। কিন্তু সেদিকে খেয়াল করার সময় কই আদ্রিতার। সে তো নিজের সাথেই লড়তে ব্যস্ত। চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে তার। প্রতিবাদ করার সময় টুকু তার নেই। নীর এক ছটকায় আদ্রিতাকে নিচে ফেলে দিল। আকস্মিক এমন প্রহারের জন্য প্রস্তুত ছিল না আদ্রিতা। আদ্রিতা অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো বলিষ্ঠ যুবকের দিকে। নীর হাঁটু মুড়ে বসল আদ্রিতার সামনে, লম্বা আঙুল দিয়ে আদ্রিতার চোয়াল আঁকড়ে নিজের মুখের কাছে এনে বলে ওঠে, অবাক হয়ে লাভ নেই সুইট হাত। এ তো কেবল শুরু, ধীরে ধীরে কোন কোন ধাক্কা খেতে হবে তার হিসাবও রাখা তোমার দ্বারা সম্ভব হবে না। আদ্রিতা চোখ বন্ধ করে সয়ে গেল সব। নীর আদ্রিতার নিকাব ফেলে উঠে দাঁড়ায়। গলার আওয়াজ একটু বাড়িয়ে বলে উঠে, আসিফ পেপারস, পেন আর সুটকেস নিয়ে আয়। আসিফ নামক ব্যক্তি 2 সেকেন্ডও নেই না, নীরের আদেশ মোতাবেক সব নিয়ে এসে নীরের সামনে দেয়। নীর পেপারস নিয়ে আদ্রিতার সামনে ছুঁড়ে ফেলে পেনও এগিয়ে দেয়। সাইন ইট, আর এই যে টাকা। আপনার চাওয়ার 10 গুণ বেশি আছে এখানে। হ্যাভ ইট অ্যান্ড জাস্ট গেট লস্ট। আদ্রিতা তাচ্ছিল্যের হাসে। না দেখেই কাগজে সই করে সুটকেস থেকে শুধু তার প্রয়োজনের 20 লক্ষ টাকা নিয়ে উঠে পড়ে। কাগজ নীরের দিকে এগিয়ে দিতেই চোখ চায় কাগজে লেখা ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার। আদ্রিতা কিছু বলবে তার আগেই নীর কাগজ ছিনিয়ে কটাক্ষ করে হাসে ওঠে। আত্মসম্মানেরও একটা মূল্য থাকে মিস খান। যা আপনার নেই তাই এই ঢং করে লাভ নেই। আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়ানোর দুঃসাহস করবেন না। আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল। আসিফ আবর্জনা বেরিয়ে গেল, আগুন লাগিয়ে দিবে এই বাড়িতে। আদ্রিতা পিছনে ঘুরে তাকায়। তাহলে তো আপনাকেও পুড়িয়ে ফেলা উচিত মিস্টার চৌধুরী। আপনার নিঃশ্বাস অবধি আগুনে ঝলসে ফেলা উচিত, তাই নয় কি? দোয়া করবেন এই জীবনে যেন আপনার মুখোমুখি না হয়। কথাটা বলেই বেরিয়ে যায় আদ্রিতা, আর গমন পথের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে ওঠে নীর। দেওয়ালে দেওয়ালে তার প্রতিধ্বনি শোনা যায়। আসিফ ভয় পায় তার বসের এই হাসিকে। এই হাসি ভয়ঙ্কর। এই হাসি কারো বুকে প্রেমের বসন্ত নিয়ে আসে না, বরং নিয়ে আসে চৈত্রের তাণ্ডব। কি আছে মিস খানের কপালে, চৈত্রর খরা নাকি বসন্তের হাওয়া? আসিফ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তার মাথা কাজ করছে না। চলবে।